প্রথম প্রশ্ন করতে চাই তসলিমা আক্তার আপা আপনার কাছে। জামাতের নারী নেতৃত্ব আসতে পারবে না, আমিরের একটা বক্তব্য আল জাজিরায় প্রকাশিত হয়েছিল এবং সাক্ষাৎকার দিয়েছিলেন, এটি কি আসলে নারী অধিকারের অবমাননা কিনা, বা আপনারা কি মনে করেন, যেহেতু আপনিও রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট? জি, জামাত ইসলামের আমির যে কথা বলেছেন আমি মনে করি সেটা তাদের রাজনৈতিক অবস্থান, কিন্তু সেই অবস্থানের মধ্য দিয়ে পুরো বাংলাদেশে যে 51% নারী যারা বাংলাদেশের নাগরিক হিসেবে তার যে বাংলাদেশের আইন কানুন থেকে শুরু করে সমস্ত জায়গায় তার যে অধিকার পাওয়ার কথা সেইটাকেই পুরো অস্বীকার করার জায়গা, অর্থাৎ নারীকে একটা নাগরিক হিসেবে যে স্বীকৃতি দেওয়া সেটার নাগরিক হিসেবে তার যে ভূমিকা সেটাকে পুরো অস্বীকার করা, যেটা আমরা আমাদের রাজনৈতিক অবস্থানের সাথে আমরা কখনোই এই অবস্থানের সাথে একমত নই। এবং আমরা তো মানে জামাত ইসলামের যে মতামতগুলো আমরা দেখছি নারী বিষয়ে, সেটা আসলে আমরা একটা ঘটনা আরেকটা ঘটনা থেকে আমাদের কাছে বিচ্ছিন্ন মনে হচ্ছে না। ওনারা কখনো বলছেন যে নারী নেতৃত্বের সুযোগ নাই, কখনো ওনাদের কোনো ব্যক্তি বলছেন যে ডাকসুর বিষয়ে মানে যেভাবে মন্তব্য করা হয়েছে ডাকসুতে নারীদের বিষয়ে, এবং পরবর্তীতে এক্স অ্যাকাউন্টে যেই বক্তব্যটা আমরা পেলাম যে নারী যদি ঘর থেকে বের হয় তাকে পতিতা বা বেশ্যা বলা হচ্ছে, এইটা আসলে মনে হয় নারীদের প্রতি সর্বোচ্চ অসম্মান প্রদর্শন করা, শুধু নারী হিসেবে না নাগরিক হিসেবে নারীকে একেবারে নাই করে ফেলা এবং নারীকে একটা শরীর সর্বস্ব বিষয় ছাড়া অন্য কিছু ভাবতে না পারা, এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে আসছে। যদিও এক্স অ্যাকাউন্ট নিয়ে জামাতের আমির অস্বীকার করেছেন, কিন্তু 8 ঘন্টা যাবত এই জিনিসটা থাকলেও এবং উনি ওই সময় কিছু বলেন নাই। তো আমরা মনে করি যে এই ধরনের কথা অবশ্যই নাগরিক হিসেবে নারীকে নানা হেয় প্রতিপন্ন করার একটা চেষ্টা, সেটা আসলে কখনোই মানে মানে আমি একজন নাগরিক হিসেবে মনে করি না এটা গ্রহণ করার মতো কোনো ঘটনা। এটা কোনো দিনই আসলে এটা আমাদের সকলের জন্যই খুবই একটি অস্বস্তিকর, শুধু তা না, এটা আমাদের মধ্যে একটা ক্ষোভ এবং প্রতিবাদের বিষয়কেই সামনে নিয়ে আসে। জি আপা, মামুন ভাই একটু বলেন আমাকে, যে সেটা হচ্ছে যে আল জাজিরা যে বক্তব্য দিয়েছেন সেটা কি আধুনিক সমাজে কতটা প্রাসঙ্গিক আমিরের এই বক্তব্য আর কি? আমি পরবর্তীতে আসবো টুইটারের বিষয়টি, টুইটারে যে পোস্ট হয়েছে। জি, আগে যদি প্রথম কথা হচ্ছে আমি আসলে এই প্রত্যেকটা দলের একটা দলীয় স্ট্রাকচার আছে। যেমন আপনি যদি বিএনপির দিকে তাকান, তারা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী, তারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না। যারা এই করে বাম করে তারা হচ্ছে কিন্তু যারা এই ক্যাপিটালিজমে বিশ্বাসী না। জামাতের যেহেতু একটা ইসলামিক দল, তাদের স্ট্রাকচারটা হচ্ছে তারা কোরআন এবং সুন্নাহকে এখানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। কোরআনে সরাসরি কোরআনের আয়াত আছে যার রিজালু কাওয়ামুন আলাল নিসা, মানে বলেছে নেতৃত্বের বিষয়ে নারীর উপরে প্রদান করা হয়েছে। এটার ব্যাখ্যাটা এটা এমন হবে, ধরেন জামাতের স্ট্রাকচারটা দেখেন, জামাতের ছাত্র শিবিরে দেখেন, ছাত্র শিবির ছেলেরা এখানে জয়েন করতে পারে, ছাত্রীরা চাইলে জয়েন করতে পারে না। ছাত্রীদের জন্য জামাত আলাদা একটা স্ট্রাকচার তৈরি করেছে, যেখানে ছাত্রীরা নেতৃত্ব দিবে, ছাত্রীরা প্রদান হবে। জামাতের মহিলা উইং আলাদা করা হয়েছে, সেখানে মহিলা যিনি হবেন তিনি সরাসরি মহিলা ওই উইংয়ের প্রধান হতে পারবে। কিন্তু রাজনৈতিক দল হিসেবে মানে পুরুষের এই একটা দলীয় প্রধান নারী, এটা সরাসরি কোরআনের এগেনস্টে, এখানে যাওয়ার সুযোগ নেই, সেটা জামাতের আমির বলেছে। এখন কথা হচ্ছে, যারা আমরা অনেকে নারীবাদী বলি, মানে আমরা নারীদেরকে প্রাধান্য দিই, আজকে আপনি দেখেছেন 45 বছর আমাদের বাংলাদেশের সবচেয়ে দুটি রাজনীতি বড় দল বিএনপি এবং আওয়ামী লীগকে নেতৃত্ব দিচ্ছে নারী। আপনি এখনো পর্যন্ত তাদের যে ছাত্র সংগঠন আছে, ছাত্রদল এবং ছাত্রলীগ, একজন 35 বছর তাদের এই ছাত্রদল এবং ছাত্রলীগ, এই দুইটি ছাত্র সংগঠন যারা সবসময় নারীকে ঢাল হিসেবে সবসময় মিছিল মিটিংয়ে সবসময় সামনে রাখে, আপনি একজন দেখাইতে পারবেন তাদের সভাপতি হয়েছে নারী, ছাত্রদলের হয়নি, ছাত্রলীগেরও হয়নি। এবং কি যে বড় দল, এই বড় দুটি দলের যদিও বাম আপাদের আছে, ছাত্র ইউনিয়ন বা বাম সংগঠন যারা আছে তাদের হয়, কিন্তু বড় দুটি দল তাদের কখনো হয়নি। এবং কি দলীয় প্রধান, আমি শেষ করছি চালিন ভাই, দলীয় প্রধান আপনি যদি তাকান, দলীয় প্রধান যারা যে দুইজন নারী প্রধান হয়েছে তারা কিন্তু কোটায় আসছেন, কেউ তার বাবার কোটা আসছেন, কেউ তার স্বামীর কোটা আসছেন। কিন্তু সাধারণ সম্পাদক যেটা, এটা তো আপনার উন্মুক্ত। এখনো পর্যন্ত বিএনপি এত বছরে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখনো পর্যন্ত সাধারণ সম্পাদক একজন হয়েছে, তাদের একজনও হয়নি। যদিও আমি আপনার সাথে একটু ইনফরমেশন দেই, মামুন একটা ইনফরমেশনটা দেই, সেটা হচ্ছে যে আপনি যদি বলছেন যে দলীয় প্রধান কিংবা সাধারণ সম্পাদক পদের ক্ষেত্রে, আবার বলছেন দুটি ছাত্র সংগঠন, ছাত্রলীগ ছাত্রদলে নারীদের প্রধান মানে এতে আসেনি। ছাত্রদল এবং ছাত্রলীগে তারা কিন্তু কেন্দ্রীয় কমিটিতে নারীদের অবস্থান আছে, এক। 2 নম্বর হচ্ছে যে দুটি দলেরই নীতি নির্ধারণী পর্যায়ে, যেমন সেলিমা রহমানও যেমন আছেন স্থায়ী কমিটি মেম্বার বিএনপির, এবং মতি চৌধুরীও কিন্তু আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য ছিলেন। তাহলে আপনি বলছেন যে কেন নারী নেতৃত্ব তারা, আপনি আমাকে প্রশ্ন করেছেন দলীয় প্রধান হিসেবে,
আপনি আমাকে প্রশ্ন করেন না কতজন সদস্য আছে এটা নিয়ে। না, আপনি তো শুরু করেছেন শিবির দিয়ে, যে আমি শিবিরে শেষ করি সালিম ভাই, আমি শেষ করি। নারী- আপনি আমাকে প্রশ্ন করছেন দলীয় প্রধান হতে পারে কিনা। জামাতের প্রশ্ন আসছে, আল জাজিরা বলছে দলীয় প্রধান হইতে পারবে না, কিন্তু যারা নারী প্রধান, যাদের নারী প্রধান, তাদের ছাত্র সংগঠনের নারী প্রধান এখনো পর্যন্ত বানাইতে পারে নাই। এবং কি সেলিনা রহমানের কথা বলছেন, সে সেলিনা রহমান আক্ষেপ করে কদিন আগে বলেছেন আমার জীবনে শেষ ইচ্ছা ছিল আমি এমপি হয়ে মৃত্যুবরণ করব, কিন্তু আমাকে প্রার্থী ঘোষণা করা হয়নি। এত বড় একটা নেতৃত্ব, যাদেরকে 3% বিএনপিতে এবার নমিনেশন দেওয়া হয়েছে। আপনি প্রত্যেকটা দেখেন যে 9 জন, প্রত্যেকে বিভিন্ন কোটায় আসে। কেউ তার স্বামী গুম হয়েছে এই জন্য তাকে এ করে বানানো হয়েছে, না, কেউ তার ভাই গুম তৃণমূলে হয়েছে, আমরা দেখেছি আমি শেষ করি, রাজনীতি গুম করতে। হয়েছে। কিন্তু আপনি দেখেন যারা একবার নিচ থেকে উঠে আসছে, নিচ থেকে উঠে আসে, পাপিয়া আপা, আপনি পাপিয়া আপা তার হাজবেন্ড দুজনেই এমপি ছিলেন, কিন্তু আপাকে দেয় নাই, দিয়েছে তার হাজবেন্ডকে। আফরোজা আপা, তিনি তার হাজবেন্ড এমপি ছিলেন, তিনিও এমপি ছিলেন, কিন্তু ওনাকে এমপি প্রার্থী করা হয় নাই, করেছে কাকে? পুরুষকে, এই না, 2018 মির্জা আব্বাস সাহেবকে আফরোজা করেছে, nomination দেওয়া হয়েছিল। মির্জা আব্বাস সাহেবকে করেছে। আপনি 2018 সালে nomination যারা দেওয়া হয়েছিল তনি- আফরোজা আব্বাসকে। তৃণমূল থেকে উঠে আসছে যে এমপি প্রার্থী, এইগুলো রাজনীতিবিদ একজনকে এবারে নমিনেশন দেওয়া হয়নি। যাদেরকে দেওয়া আছে প্রত্যেকে কোটায়। আমরা আওয়ামী লীগ আমলে কি দেখতাম জানেন? ওই বদি ইলেকশন করতে পারবে না, তখন তার স্ত্রীকে নিয়ে বলে যে না, যেহেতু তোমার পরিবার থেকে একজন দিচ্ছি। তারপরে জাহাঙ্গীর সাহেব গাজীপুরে ইলেকশন করতে পারতো না, তার মা অসুস্থ, তাকে নিয়ে বলে যে আপনি শুধু মেয়র খালি হয়েছিল। উপরে হন আর বাকিটা চালাবে জাহাঙ্গীর। তার মানে কি পরোক্ষভাবে এখানে পুরুষের ক্ষমতায়ন করা হয়েছে, পরোক্ষভাবে। তাহলে যে দলগুলো সবসময় নারীকে ওন করে, নারীর কথা বলে, নারীর প্রধান দল, সেই দলের আপনি কি দেখেছেন? এবার সংস্কার করলে 5%, আপনি 5% দিতে পেরেছেন? পারেননি আপনি। তো তাহলে আসলে দেখেন, আমরা তো সবসময় তাও বলি, তো করেছে। আমরা তো জামাত কি করেছে? জামাতের একজন নারী প্রার্থী বলে যে আমি এমপি হতে চাই, আমাকে তাকে দেওয়া হয়নি, এমন কি আছে? কিন্তু বিএনপি শত শত আছে যারা এমপি হতে চাইছে, তাদেরকে এমপি এই করা হয়নি তৃণমূল থেকে। যারা আসছে প্রত্যেকে কোটা, যেভাবে দলীয় প্রধানরা কোটা আসছে সেম ভাবে তাদেরকে কোটা আনা হয়েছে। তো সুতরাং আমরা চাই নারীরা আসুক, এটা মানে আমরা চাই নারীরা আসুক, কিন্তু নারীরা তো আসতে হলে আমাদের ইসলামপন্থী যারা আছে তারা আস্তে আস্তে আসা শুরু হয়েছে। আপনি জানেন 345 জন কাউন্সিলর ছিল, মহিলা কাউন্সিলর ছিল জামাতের। 145 জন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ছিল জামাতের, এবং এমপি। আপনি আজকে বারবার খালি জি, স্থানীয় সরকার পরিষদের। বারবার খালি ডাক্তার শফিকুর রহমানের কথা বলছেন। ডাক্তার শফিকুর রহমানের ওয়াইফ, হি ওয়াজ এক্স মেম্বার অফ পার্লামেন্ট। আপনি বারবার ডাক্তার শফিকুর রহমানের বিষয়টা তো নিয়ে আসছে। ডাক্তার শফিকুর রহমানের আজকে ওয়াইফ যে টুইটারে আসছে, আজ যে তার বক্তব্য। ওনার ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর, এবং কি ওনার ওয়াইফ এমপি ছিলেন, ওনার 2 কন্যা প্র্যাকটিসিং ডক্টর, এবং কি উনি একমাত্র ব্যক্তি যে ব্যক্তি একটা হসপিটাল তৈরি করেছেন, যে হসপিটালের নামে দিয়েছেন উমেন কলেজ, উমেন মেডিকেল কলেজ, এবং সেখানে 30% কর্মকর্তা কর্মচারী নারী। অথচ আমরা তাকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করার জন্য সামনে নিয়ে আসছি। ইটস আ ভেরি অ্যালার্মিং, ফর আওয়ার আপকামিং পলিটিক্স। আপনি তো দেখবেন, আপনি নারী বিদ্বেষী হলে তো আপনি তার অবয়বে দেখবেন, তার স্ট্রাকচারে দেখবেন, তিনি কি করেছেন স্ট্রাকচারে। তিনি সবসময় নারীদের ক্ষমতায়নের কথা বলেছেন। আপনি সব জায়গায় দেখেছেন এখন নারী, জামাতের নারী ডেলিগেটরা এখন হচ্ছে ফরেন ডেলিগেশনের সাথে বসে। জামাতের নারীরা এখন হচ্ছে ফরেন সামিটগুলোতে অংশগ্রহণ করে। আজকে আপনি প্রথমবারের দেখেছেন তারা মতো মিছিল করে এবং বাংলাদেশের সাংবাদিক সম্মেলন করেছে। আপনাদের জামাতের নারীদের করেছে। অংশ আজকে নির্বাচন কমিশনে করেছে। গিয়েছিল তাহলে বৈঠক এটা করতে। যেহেতু ইসলামপন্থী আস্তে আস্তে সময় লাগবে, তারা চেষ্টা করছে, সময় লাগবে। এবং এটা তো আপনার উৎসাহ দেওয়া দরকার, যে তাদের যেহেতু চেষ্টা করছে তাদেরকে উৎসাহ দেওয়া উচিত যে তারা কাজ শুরু করেছে। জি, সিদ্দিকুর রহমান সাহেব, আপনি একটু বলেন যে আপনাকে আমি প্রশ্নটা করবো, তার আগে বলেন যে নারী আসলে কোটায় কি আসলে নারীরা আসেন নেতৃত্বে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা 2 জন বক্তার বক্তব্যই শুনলাম এবং আমাদের তরুণ বন্ধু অনেকগুলো কথা বলেছেন। প্রথমত কথা হলো যে কিছু তথ্যগত ভুল আছে। ছাত্রলীগের প্রেসিডেন্ট মারুফা আক্তার পপি ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছিলেন, কেন্দ্রীয় প্রেসিডেন্ট মারুফা আক্তার জি পপি। জি সাজেদা চৌধুরী দলের সাধারণ সম্পাদক হয়েছিলেন। মতিয়া চৌধুরী ছাড়াও আরেকজন আমাদের তাজউদ্দিন আহমেদ, জোহরা তাজউদ্দিন, তিনি কিন্তু দলের জি। প্রধান হয়েছিলেন। তো এই দৃষ্টান্তগুলো আমাদের আছে। প্রশ্ন হচ্ছে দুটো, একটা হলো তাদের সুযোগ আছে, এখনো কেউ হয় নাই, ভবিষ্যতে হতে পারবে। আর একটা হলো যে সুযোগই নেই। এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। এই পার্থক্যটা আমাদেরকে এই পার্থক্যটা বুঝতে হবে। জামাতের আমির বলছেন, বা উনি আমাদের বন্ধু বলছেন, তরুণ বন্ধু বলছেন যে কি বলে, কোরআনে সুস্পষ্ট নির্দেশ। জামাত তো কোরআন অনুযায়ী দেশ চালাবে না, শরিয়া আইন অনুযায়ী দেশ চালাবে না, এই কথা তো জামাত বলেছে। আমরা আগে জামাতের স্লোগান শুনেছি যে আল্লাহর আইন চাই, কোরআনের ইয়া চাই। কিন্তু জামাত কি এইবার কোনো স্লোগানে এই কথা বলছে? এইবার উনি স্পষ্ট করে বলে দিয়েছেন শরিয়া আইন চলবে না। মেয়েদেরকে আমরা ইসলামের যে সমস্ত হিজাব নেকাব বাধ্য করবেন না, সিনেমা, নাটক, এগুলো সবই চলবে। তো আমরা যেটা কথা বলেছি যে জায়গার ক্ষেত্রে
আপনি আপনার দলের কর্মী হিসাবে তাদেরকে ব্যবহার করবেন, ভোট চাওয়ার ক্ষেত্রে তাদেরকে ব্যবহার করবেন, বাড়ি বাড়িতে তাদেরকে পাঠাবেন, সব কিছু করবেন, কিন্তু নেতৃত্বে। আর জামাতের যারা আছে, আজকে বলেছেন তো, আজকে যারা গিয়েছে দলের, তারাও কিন্তু মনস্তাত্ত্বিকভাবে এটা মেনে নিয়েছেন, নিয়ে বলেছেন পুরুষ হচ্ছে পরিচালক, নারীর পরিচালক হচ্ছে পুরুষ। আজকে কিন্তু যিনি এখানে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি করেছেন, তিনি মনস্তাত্ত্বিকভাবে তারা এটাকে মেনে নিয়েছে। এখন প্রশ্নটা যেটা হচ্ছে যে উনি যে কথাটি বলেছেন যে কোটায় এসেছেন, যারা কোটায় এসেছেন, এই কথাগুলো কিছুটা আপত্তিকর। যারা এই যে ধরেন খালেদা জিয়া রাজনীতিতে এসেছেন বা অন্য যাদের কথা বলেন, এরা কিন্তু হুট করে গিয়ে করেন নাই, দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তারা কিন্তু গেছেন। এবং আজকেও যারা গেছেন তারাও কিন্তু মাঠ পর্যায়ে ছোট দলের সদস্য পদ থেকে শুরু করে আস্তে 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 গিয়েছেন। এখন বিষয়টা আমাদের কথা, আমাদের খালেদা জিয়া 10 বছর সংগ্রাম করেছেন, যারা তারপর তিনি প্রধানমন্ত্রী হয়েছেন। শেখ হাসিনাও আমরা যেটা বলছি, কোটায় যেভাবে বলা হচ্ছে, কোটায় তো সব রাজনৈতিক দলের, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের 2 ছেলে পেয়েছেন না নমিনেশন, মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে, আমি এটাকে খুব খারাপ সুবিধা, এরা তো নমিনেশন পেয়েছেন, কিন্তু আবার বলছেন রাজার পুত্র কোথায়, আবার রাজার পুত্র রাজা হবে না, এই কথাও তো আমি বলছি। কিন্তু ওইদিকে কিন্তু রাজার পুত্রদেরই কি আপনি রাজা বানানোর প্রক্রিয়ার মধ্য দিয়ে আছেন। তো আমার বক্তব্য যেটা হচ্ছে সেটা হলো, জামাত তার পলিসি অনুযায়ী তারা করবে, সেটা করতেই পারে, হ্যাঁ, কিন্তু আমরা তো এই কথা শুনতে চাই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর এই কথা, এটা কোনো নেতার কাছ থেকে, জামাতের নেতার কাছ থেকে আমরা এটা শুনতে চাই না। এটা জামাতের নেতা বা অন্য XYZ কারো কাছ থেকে আমরা শুনতে চাই না। নারীর একটা মর্যাদা আছে, মানুষ হিসাবে, একজন নাগরিক হিসাবে তার মর্যাদা আছে, সেই মর্যাদা রক্ষা করার জন্য আপনি করবেন। আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি আশ্চর্য হয়ে যাই, আপনি ধরেন জামাতের বিপক্ষে কোনো নারী সদস্য যদি একটা যায় সাইবার বুলিং করে, আবার উল্টো দিকেও যদি হয় সেটাও কিন্তু সাইবার বুলিংয়ের মধ্যে হয়। এই বিতর্কের মধ্য দিয়ে আমাদের নারীদেরকে মানুষ হিসাবে বিবেচনা করার যে মানসিকতাটা আমার সমাজ যেন সেটা আস্তে আস্তে ভুলে যেতে বসেছে। ফলে আপনি যারা সাধারণ মানুষ, আমি বলবো যে তুলনামূলক শিক্ষা দীক্ষা কম, তাদের কাছ থেকে আচরণটা পেলে এক ধরনের যেরকম হয়, কিন্তু যারা উচ্চশিক্ষা তথাকথিত শিক্ষিত মানুষ, তারা যখন নারীকে একটা অন্যভাবে দেখার চেষ্টা করে, আপনি এই যে গত কয়েক বছর ধরে বা এটা ক্রমাগত যে বেড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আমি দেখছি সাইবার বুলিং। আপনি ডাকসুর নেত্রী হেমা চাকমা কালকে একটা সাংবাদিক সম্মেলন করে বলছে যে সে তার সহকর্মীদের কাছে একই সাথে মিটিংয়ে বসে যে ধরনের আচরণ, এটা রীতিমতো মানে অসম্মানজনক। তন্নি এটা বলেছে রীতিমতো অসম্মানজনক। আমাদের মানসিকতাটা এটা কেন তৈরি হচ্ছে? স্যার আমি একটা প্রশ্ন করতে চাই, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে টুইটারে এক্সে যে জামাত আমিরের যে বক্তব্যটা এসছে, আবার তারা বলছেন হ্যাক করেছে, এই বিষয়টাকে আসলে আপনারা কিভাবে দেখছেন? আচ্ছা দেখুন, এইটা নিয়ে 2 ধরনের বিতর্ক এখন হচ্ছে, যে জামাতের একটা অংশ নাকি, আমি জানি না, এটা আমি কখনো দেখিনি, একটা অংশ নাকি বলার চেষ্টা করেছে ভুলক্রমে আমাদের এই জামাত আমিরের যে এক্স হ্যান্ডেল, এটা নিজে উনি পরিচালনা করেন না, তার একটা পিআর টিম আছে, তারা এগুলো করেন। কেউ বলেছেন যে ভুলক্রমে এটা কি চলে গেছে কিনা কেউ, কিন্তু আজকে তো আমরা দেখলাম জামাতের পক্ষ থেকে একটা বক্তব্য এসেছে, যদিও এটার বিএনপি বা অনেকেই, আমি সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখছি যে 9 ঘন্টা পর এই বক্তব্যের একটা প্রথম জিডি করেছেন। এর মধ্যে এই যখন এটা 4:30টায় হয়েছে, এর মাঝে জামাতের আমিরের যে ফেসবুক অ্যাকাউন্টে অনেক তার নির্বাচনী প্রচারণা সংক্রান্ত বিষয়ে অনেক পোস্ট হয়েছে, কিন্তু এইটার সম্পর্কে তাদের থেকে নাকি কোনো, আমি সত্য মিথ্যা জানি না, কিন্তু অনেকেই দাবি করছেন যে এই বক্তব্যের ব্যাপারে জামাতের পক্ষ থেকে কোনো ক্লিয়ারিফিকেশন দেওয়া হয়নি। যদি সেটি দেওয়া না হয় তাহলে মানুষের মনের মধ্যে একটা সংশয় তৈরি হতে পারে। আর এই বিষয়টা এমন একটা সময় আসছে যে কেন এটা নিয়ে তর্কটা হচ্ছে। আপনি জামাতের আমির তো হঠাৎ করেই বলেন নাই যে বলে আমার দলের শীর্ষ নেত্রী হতে পারবেন না। তাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার দল, আপনার যে দল, সেই দলে কেন একজনও নারী প্রার্থী নাই? সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তিনি এই আলোচনাটার অবতারণা করেছেন। এটা কিন্তু উনি এমনিই বলেন নাই, এবং তিনি বলেছেন যে হ্যাঁ আমার পার্টিতে নেই, আমাদের জোটের মধ্যে আছে, এটা তিনি বলেছেন। এবং এই বিতর্কটা যদি ওই আল জাজিরার সাক্ষাতের পর যদি না হতো, তাহলে যে ধরনের প্রতিক্রিয়া হতো, এটাকে ধারাবাহিকতা, একটা হলো বরগুনার জেলা জামাতের আমিরের বক্তব্য, তারপরে এই আল জাজিরার এক বক্তব্য, এবং এইগুলোকে মানুষ একটা সমীকরণের মধ্যে এনে এক ধরনের ব্যাখ্যা তৈরি করার চেষ্টা করছে। জামাত এটাকে প্রমাণ হিসাবে তারা দেখানোর চেষ্টা করেছে যে এটা হ্যাক হয়েছিল। কেউ বলছেন যে এইরকম একটা অফিসিয়াল আপনার হ্যান্ডেল যখন হয়, সেটা কয়েক মিনিটের মধ্যে
এটাকে আবার রিকভারি করা এটা খুবই কঠিন। 24 থেকে 48 ঘন্টা, আমি আইটি 2 সপ্তাহ বিশেষজ্ঞ লাগে, নাই, বিশেষজ্ঞরা লাগে বলছে। নাই, 72 ঘন্টা পর্যন্ত লাগে। এই যেগুলো বিষয়গুলো আসছে, এই বিষয়গুলো কিন্তু আপনি ওই যে কয়েকদিনের ধারাবাহিকতা, কয়েকদিনের আলোচনা, কয়েকদিনের এই বাস্তবতা, সেইগুলো নিয়ে যে বাস্তব পরিস্থিতিটা তো এই জন্যই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। এখন সত্য উদ্ঘাটিত হবে, কিন্তু জি। ভাই তর্ক বিতর্ক যাই করি না কেন, আমরা নারীকে আমার নির্বাচনী কাজে যদি ব্যবহার করি তাহলে আমি কেন প্রার্থী দিতে পারবো না? এইসব বিষয় এখন রাজনীতিবিদদের ভাবতে হবে। আপা, আপনার কাছে আমি এটা আরেকটা প্রশ্ন করবো, তার আগে এটা বলতে চাই, সেটা হচ্ছে যে জামাতের নারী প্রার্থী নেই কেন? যদি ইসলামিক দল হয়ে থাকে জামাত ইসলাম, তারা একজন সনাতন ধর্মাবলম্বী একজন সদস্যকে তারা এমপি মনোনীত করেছে বা তাদের প্রতীকে নির্বাচন করতে প্রার্থী হিসাবে মনোনীত করেছে, তাহলে নারী নাই কেন? আপনার কাছে কি মনে হয় এটা? তার আগে আমি আপনার আগের আলোচনা থেকে সূত্র ধরে একটু বলি। ধরেন 9 ঘন্টা পর বা 8 ঘন্টা পরে জানা গেল যে এই অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, কিন্তু এই 9 ঘন্টার ধরে এই যে বক্তব্যটা আসলো, যে এই বক্তব্যটার দায় কোনো না কোনোভাবে জামাতের কাছেই যাচ্ছে স্বাভাবিকভাবে, যেহেতু ওনার অ্যাকাউন্ট থেকে আসছে। ওনারা তো এই বলেছিল 9 ঘন্টা যে 45 আমি যে মিনিটের হিউমিলেশনের পেয়েছে। মধ্যে পড়লাম, আমি যে হয়রানির অনুভবটা হইলো, এবং এই যে মর্যাদাহানি এক ঘটনাটা ঘটলো, সেইটার কিন্তু কোনো সুরাহা নাই। ফলে এই ধরনের কথা বলা, এটা আসলে পুরো মানে নারীকে কোন দৃষ্টিতে দেখলে এই ধরনের কথা বাতাসেও উঠতে থাকে, যদি কেউ হ্যাক করে থাকে সেটার বিষয়ে কোনো কিছু না বলা, সেটাও আমি মনে করি যে এটা আসলে মানে এটা আসলে মানুষের মধ্যে আরো সংশয় তৈরি করে। আর জামাতে কেন আসলে নারীরা নাই, এটার উত্তরটা তারা দিবেন। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, যেহেতু ওনারা আসলে তো খুব মানে অসংগঠিত কোনো দল আমি মনে করি না। তারা দীর্ঘ সময় হয়তো কাজ করতে পারে না ওপেন ভাবে, কিন্তু তারপরেও তারা যথেষ্ট সংগঠিতভাবে তাদের কাজ করেন, তাদের দলের শৃঙ্খলা আছে, কিন্তু সেই জায়গায় তাদের সদস্যও আছে যথেষ্ট নারী সদস্য। ফলে তাদের নারী সদস্যরা যে যোগ্য ওনারাই বলেন, তাইলে সেই নারী সদস্যরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, নানান পদে তারা আছেন এবং তারা এখন বিভিন্ন জায়গায় কথাও বলতেছেন। ফলে যদি তারা মনে করেন যে নারীদের পুরুষের অধীনে কথা বলতে হবে, নেতৃত্বে আসতে পারবে না, তাহলে তো তাদের আসলে প্রার্থী থাকবে না। এবং জুলাই সনদে ওনারা স্বাক্ষর করলেন, বললেন 5% দিবেন, সেই অঙ্গীকারটুকু ওনারা রাখতে পারলেন না। এবং ওনারা হ্যাঁ, না কোনো দল রাখেন নাই, ওনারাও রাখেন নাই, আমরা যা রাখতে পারছি কিন্তু ওনারা হয়তো রাখেন। আর মানে সেই জায়গা থেকে আসলে এই যে নারীরা অনুপস্থিত, হ্যাঁ, এখানে এই বিষয়টা আসলে আমার মনে হয় যে নারীদেরকে নেতৃত্ব হিসাবে, যেহেতু ওনারা পরিষ্কারভাবে বলছেন নেতৃত্বে নারীরা আসতে পারে না, ফলে এখন একটা হয়তো জনগণের যে প্রশ্নের মুখোমুখি, সে কারণে তারা বলছেন প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদের সেই প্রস্তুতি আছিল এবং তারা যেহেতু মনে করে নারীরা নেতৃত্বে আসতে পারবেন না, ফলে তাদের দিক থেকে সেইটা আসলে তারা কখনো সংসদে নারীদেরকে দেন না। এবং এটা ওনারা মানে বিগত যে সময় ওনারা সংসদে ছিলেন, সেই সময় কিন্তু সংসদের নারীরাই প্রধান দায়িত্বে ছিলেন, বিএনপি বলেন বা মানে তার আগে যারা ছিল, তো তারা কিন্তু সেই সময় এই নারী নেতৃত্বের বিরোধিতা করে ওখান থেকে পদত্যাগ করেন নাই। মানে নারী নেতৃত্ব মানবেন না বলছেন, কিন্তু যেই সময় ওনারা সংসদে ছিলেন সেই সময় কিন্তু সংসদে প্রধান নারী ছিলেন, তাদেরকে কিন্তু ওনারা অস্বীকারও করেন নাই, সেখান থেকে চলেও আসেন নাই। ফলে ওনাদের যে আদর্শিক অবস্থান, সেই অবস্থান থেকেই আসলে আমার মনে হয় এই কারণে নারীরা ওনাদের সংসদে আসনে আমরা দেখতে পাচ্ছি না। আর নারীদেরও আসলে আমার কাছে মনে হয় যে আত্মমর্যাদার যে প্রশ্ন, নাগরিক হিসাবে আমি আমার ভূমিকাকে যখন নাই করে দিবে সমাজের কোনো অংশ, কোনো দল, সেটার বিরুদ্ধে আসলে নারীদেরও অবস্থান নিতে হবে। নারীরা যদি সেটা মেনে নেন, তাহলে এই সুযোগগুলো আরও প্রসারিত হবে। নারী তো শুধুমাত্র, নারীর তো একটা প্রাকৃতিক পরিচয় না, তার তো একটা সামাজিক ঐতিহাসিক ভূমিকা আছে সমাজে। সেটাকে অগ্রাহ্য করার যদি নারীরা নিজেরাও মেনে নেন, তাহলে আসলে সেটা সেই বিষয়টাও আমার মনে হয় এখানে প্রশ্ন করা উচিত। রাসেল ভাই, আপনি একটু বলেন যে জামাতের নারী প্রার্থী কেন এবার হলো না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে যদি সনাতন ধর্মাবলম্বী একজন প্রার্থী হতে পারেন জামাতের, আপনাদের গঠনতন্ত্রের বাইরে গিয়েও, আপনাদের সমস্ত পরিকল্পনার বাইরে গিয়েও নারী কেন আসেনি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে, এটা আপনি উত্তর দিবেন, ফেসবুক তো খোলা ছিল, ফেসবুক তো হ্যাক হয়নি, ফেসবুক অ্যাকাউন্ট। তাহলে যখন এই ঘটনাটা ঘটলো 12 ঘন্টা 13 ঘন্টা পরে আপনারা জিডি মানে জামাতটা জিডি করছেন জামাতের এই অ্যাকাউন্ট হ্যাক নিয়ে, ফেসবুকে কেন এটা উল্লেখ করা হয়নি যে তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, এমন বক্তব্য তারা দেননি? সেটি কেন আলোচনায় আসার পরে গিয়ে এই কথাটা আসছে? প্রথম প্রশ্নটা ছিল নারী প্রার্থী কেন হয়নি, আমি আপনার এটা সহ কয়েকটা বিষয় আনি। উইথ ডিউ রেসপেক্ট, আমার স্যার একটা বলেছেন যে মারুফ আক্তার পপির কথা বলেছেন,
আমার ব্রাদার পপি কিন্তু হচ্ছে ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। ছিল হ্যাঁ, ভারপ্রাপ্ত হ্যাঁ, ছিল ছিল তো ছিল। অনেকদিন ছিল। আমি যখন বক্তব্য বলেছিলাম যে সভাপতি হয়নি, উনি কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি ছিল। ঠিক আছে, তারপরেও আমি এটা স্যার বলেছেন। তারপরে দেখেন এই এই আপনি যে বিষয়টা নিয়ে আসছেন এই বিষয়টা একটু আমি আসি। প্রথম কথা হচ্ছে জামাতের আমিরের যে পোস্টটা হয়েছে, যে বা যারাই এই পোস্টটা দিক, এটার আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি, যে বা যারাই করুক। এখন একজন, এরপর এটাও নিন্দা জানাচ্ছি, একজন দলীয় প্রধান এমন একটি পোস্ট করবেন, এটা স্লিপ অফ টাং না, এমন একটা এই পোস্ট করবেন, এটা করলে উনি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন। কারণ তার 2 দিন আগে উনি নিজেই ওনার একজন সহকারী সেক্রেটারি, জেলা সেক্রেটারিকে বহিষ্কার করেছেন এমন শব্দ চয়নের জন্য। তাহলে নিজেই বহিষ্কার নিজেকে করবেন, এমন একটি পোস্ট উনি দিবেন, এটা আমরা অন্যরা বিশ্বাস করছি, এটারও তীব্র নিন্দা জানাচ্ছি। কারণ হচ্ছে দেখেন, এটা আমরা বিশ্বাস করতে চাই না, জামাতের আমির এই ধরনের কথা বলবেন, এখানে বিশ্বাস করি না আমরা। মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে। কেমন ইনফরমেশন দেওয়া হচ্ছে? 9 ঘন্টা পরে। কেন? 4:47 পোস্ট হয়েছে, 9:10 ওনার টুইট থেকে যখন এটাকে করা হয়েছে, যখন এই উদ্ধার করা হয়েছে, এবং কি আপনি ওনার যে মিডিয়া সেল কিন্তু দেখিয়েছেন যে ওনার মেইলে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে, এটা আসছে। আমরা জেনেছি কিভাবে জানেন? উনি যখন রিটুইট করলেন, যখন পুনরায় আবার টুইট করলেন, তখন আমরা জানতে পেরেছি যে উনি এমন একটা পোস্ট করেছেন। এবং যখন এই পোস্টটা হয়েছে, হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন। যখন এই পোস্টটা 4:47 বিকালে উনি জনসভায় ছিলেন। তার মানে আপনি দেখেন, আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে বেনিফিশিয়ারিকে সাফারার কি হবে? যদি এমন হইতো উনি প্রস্টিটিউশনকে বৈধতা দিয়ে একটা পোস্ট দিয়ে প্রত্যেকটা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটা বলেছেন না, এটা ভুল হয়েছে, তাহলে একটা কথা। এখানে এই পোস্টটার কারণে দুটি মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে। কেন হবে? এক হচ্ছে পশ্চিমা বিশ্ব জানবে নারী বিদ্বেষী, দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে। তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত, তারপর জামাত এই পোস্টটা দিবে, কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা, এই পোস্টটা দিলে বেনিফিশিয়ারি কারা। আপনি দেখেছেন এই রিসেন্টলি আপনার হচ্ছে, এটা কি বলে আপনার, এই ডিভাইস ম্যালওয়্যার ভাইরাস জামাতের বিভিন্ন আইডি থেকে, এবং কি রাষ্ট্রপতির যে দপ্তর, সেই দপ্তর থেকে মেইল আসছে হ্যাক করার জন্য, এবং কি হ্যাকের বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমেই, এবং কি সেটা রিকভার করেছেন, এবং রিকভার করে উনি 30 মিনিটের মাথায় আবার টুইট করেছেন। যদি এমন হইতো যে সবাই জানার পরে, জিডি করেছেন পরের দিন, কিন্তু জানিয়েছেন। এবং কি আপনি দেখেন এই ওনার, আমি আসলে আমাদের দেখেন এটা খেলাটা কিভাবে হচ্ছে দেখেন। ছাত্র সংসদ ইলেকশনে যখন আজকে 51% আপা বললেন 51% আমাদের নারী ভোটার আছে। ছাত্র সংসদ ইলেকশনে গুলা নারীরা ভূমিধস ভোট দিয়েছে শিবিরকে। যখন চারদিক থেকে একজন অ্যাক্ট্রেস, সে বলতেছে যে আমরা চাই জামাত ক্ষমতা আসুক, বলে যে আপনি ক্ষমতা আসলে তো আপনি পোশাক করতে পারবেন না। উনি আমি চাই ক্ষমতা আসুক, এসে আমাকে একটু শাসন করুক। মানে দেখেন, যখন চারদিক থেকে নারীদের, মানে জামাতের নিয়ে, এবং কি আপনি দেখেন যখন নারীদেরকে, আমরা অবাক হই যদি সব জায়গাতে প্রতিবাদটা এভাবে আসতো। ছাত্রদল কালকে নারী একজন ব্যবসায়ীকে হত্যা করেছে, কিন্তু ভালোভাবে আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। যে বিএনপি নেতা একবার বলেছেন তিনি ছায়া ছিঁড়ে ফেলবেন না, শব্দটা ব্যবহার করা যায় না, কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। কান ছিঁড়ে ফেলেছে আঘাত করে। নোয়াখালী একটা ভিডিও ভাইরাল হয়েছে, একটা জামাতের একজন মহিলা ভোট চাইতে যাচ্ছেন, তাকে বলেছে এই মহিলা আবার কিসের রাজনীতি, স্বামীর খেদমত কর, এভাবে করে ওনাকে এভাবে হেনস্থ করা হয়েছে, কিন্তু আমরা প্রতিবাদ দেখিনি। বলে কৃষ্ণ করলে লীলা খেলা, সীতা করলে দোষ, মানে ব্যাপারটা হয়ে যায় এমন। আপনি তো প্রতিবাদ শব্দকে করা উচিত। এ পর্যন্ত প্রায় 72 জায়গায় আক্রমণ হয়েছে নারীদের প্রতি, কিন্তু আমরা সেখানে প্রতিবাদ দেখিনি। প্রথম কথা হচ্ছে জামাতের প্রতি নারীরা জামাতের অধিকারের বিষয়ে যখন সব জায়গায় হচ্ছে, এই একটা ইস্যু তৈরি করার জন্য এটা করেছে, এই ইস্যু তৈরি করার জন্য করেছে, নির্বাচনের আগে ইস্যু তৈরি করার জন্য করেছে। এখানে বেনিফিশিয়ারি সাফারার বুঝতে হবে, কমন সেন্স অ্যাপ্লাই করলে ক্লিয়ার কারা এইটার এর মধ্যে কি বলে মিছিলের ঘোষণা দিয়ে দিলেন, কারা মানে সময় না হতে হতে বিভিন্ন আন্দোলনে নেমে গেলেন। এটা বোঝা যাচ্ছে এটা পরিকল্পিত, এটা করা হয়েছে। পৃথিবীতে এমন নিয়ে রক্ষণশীল ভূমিকা কেন আসলো জামাত কোন রক্ষণশীল ভূমিকা নেই। তাদের যে জামাত যদি রক্ষণশীল ভূমিকা পালন করত, তাহলে বরগুনার একটা সহকারী সেক্রেটারি মুখে বলে ফেলেছেন, সাথে সাথে তাকে বহিষ্কার করতেন না। বহিষ্কার করে এক্সাম্পল তৈরি করেছেন, নারীদের উপর বিদ্বেষ করার সুযোগ নেই। রক্ষণশীল এর বিপরীতে আমরা দেখতে পাচ্ছি নারীদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে বিভিন্ন জায়গায়, সেখানে
কিন্তু জামাত প্রত্যেকটা জায়গায়, জামাত আপনি দেখেছেন এখন সাংবাদিক সম্মেলন এখন নারীরা আসে সব জায়গায়, মিছিল সমাবেশ করেছে মিরপুর, আপনি দেখেছেন নারীরাই। তো সুতরাং জামাতের প্রত্যেকটা দলের আলাদা nomination একটা দিচ্ছে না। structure আছে। প্রত্যেকটা দল না নমিনেশন দিবে না বলে নাই। আল জাজিরা জামাতের আমির বলছেন উই আর প্রিপেয়ারিং, আমরা তৈরি করছি। আপনি তো কাউকে জোর করতে পারবেন না যে তুমি নারী জামাতের নারী সদস্য তোমাকে অবশ্যই এমপি হইতে হবে না। প্রিপেয়ার করছে এবং মেন্টালি মানসিকভাবে প্রিপেয়ার হলে জামাত অবশ্যই দিবেন। আর সংস্কার কমিশন যে 5% কথা বলেছে এটা আগামী নির্বাচন থেকে কার্যকর হবে, কারণ এখনো পর্যন্ত এটা কার্যকর হয়নি। আগামী নির্বাচন থেকে 5% কার্যকর হবে, কিন্তু কোনো দলও দিতে পারে না জি, এখনো পর্যন্ত আমি একটু 5%। নির্বাচন প্রসঙ্গে আসতে চাই। নারী ইস্যুতে ছিলাম, সিদ্দিকুর রহমান সাহেব আপনি একটু বলবেন আমাকে যে নির্বাচন বানচাল নিয়ে এখনো প্রশ্ন আসছে যে নির্বাচন হয়তো ভোট ডাকাতি হবে বা ব্যালট বাক্স পাহারার কথা আসছে, বিভিন্ন দল থেকে কিন্তু এই অভিযোগগুলো আসছে। কেন এই সংখ্যা এখন আসছে? এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে থেকে সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল। এবার তো আওয়ামী লীগ দেশে নেই, আওয়ামী লীগ তো আপনাদের নির্বাচনের ভোটাধিকার হরণ করেছিল গত 15 বছর বা 16 বছর। তাহলে কেন আজকে এই প্রশ্ন আসছে? এখন বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি আছে একটা, এই সংস্কৃতির মধ্যে নির্বাচনকে সামনে রেখে নানা ধরনের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর দোষারোপ করে এই যে ধরেন ওই আজকে এনসিপি বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, একটু সংখ্যায় আছে। আবার কিছুদিন আগে জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে, আবার বিএনপিও মাঝে মধ্যে বলছে ইলেকশন কমিশন যথাযথ ভূমিকা পালন করছে না। এইগুলো রাজনীতির ক্ষেত্রে এক ধরনের সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো এই কাজ করে, এবং বাংলাদেশের নির্বাচনী ইতিহাস আপনি যদি দেখেন সেই নির্বাচনী ইতিহাসের মধ্যে এইগুলো আছে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র এবং প্রচেষ্টা তো এইবার থাকবে। আপনি দেখেন এটা যে শুধুমাত্র প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর ভিতর থেকে কেউ করবে এইরকমটা না। এই নির্বাচনকে নিয়ে বড় রকমের হুমকি আছে পতিত স্বৈরাচারের পক্ষ থেকে। কয়েকদিন আগে আপনার ফেসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে তিনি তো এসে একটা ভিডিও বার্তার মধ্য দিয়ে বিভিন্ন জনকে এবং তাদের নেতাকর্মীদেরকে তিনি এক ধরনের উস্কিয়েছেন। এবং আপনি দেখেছেন যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন যদি অনুষ্ঠিত হয় আর সেই নির্বাচন এই আওয়ামী লীগের নেতাকর্মীরা হতে দিবে, এই ব্যাপারেও তিনিও কিন্তু আগে থেকে হুমকি দেওয়াছেন। ফলে এদের পক্ষ থেকেও এই নির্বাচনকে বানচাল করার জন্য প্রচেষ্টা থাকতে পারে, এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো প্রতিদ্বন্দ্বিতায় আছে তাদেরকে পরস্পর বিরোধী একটা অবস্থানের মধ্যে নিয়ে গিয়ে তারা এই সুবিধাও নিতে পারে। ফলে নির্বাচন বানচালের একটা আশঙ্কার কথা যে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বলা হয় সেটি একেবারে উড়িয়ে দেওয়ার কোনো না। আর এই নির্বাচনটি 12ই ফেব্রুয়ারিতে হবে এই নিয়ে কিন্তু মানুষ এই হয়তো আস্তে আস্তে মানুষের সংখ্যাটা মন থেকে কাটছে, কিন্তু যখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হয় ততক্ষণ পর্যন্তও কিন্তু মানুষদের আদৌ কি নির্বাচন হবে? কেননা এই নির্বাচন নিয়ে এনসিপি যখন একেবারে জোটবদ্ধ হয়ে তারা প্রচারণা, তারাও কিন্তু একটা হুমকি দিয়েছিল যে নির্বাচনে তারা শেষ পর্যন্ত থাকবেন কিনা চিন্তা করবে। তো এইগুলো তো মানুষের মধ্যে এবং প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের মধ্যে একটা সংশয় তৈরি করে। জি, আমি বুঝতে পারছি। তো আপনি বলেন যে নির্বাচনে কি এবার মানে সহিংসতার সংখ্যা দেখছেন কিনা? মানে একটা সুষ্ঠু নির্বাচনের আশা যখন করছে যখন মানুষ, আবার নির্বাচন বানচালের প্রশ্ন আসছে, সহিংসতা হতে পারে কিনা? আর যদি 11 দিন বাকি আছে সেই সংখ্যা কি কাটানো সম্ভব? যে কথাটা আমি কয়েকদিন ধরেই বলছিলাম যে গণ অভ্যুত্থান আমাদেরকে যেমন একটা কাছে টেনেছিল, যেহেতু গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল এবং তরুণরা যে ভূমিকা রেখেছে তার মধ্যে দিয়েই তো আসলে গণ অভ্যুত্থানটা সৃষ্টি হয়েছে, এবং আমরা একটা নতুন বাংলাদেশ পুনর্গঠনের জন্য একটা আকাঙ্ক্ষাও আমাদের মধ্যে তৈরি হয়েছে, এবং এটা একটা গণ অভ্যুত্থান আমাদেরকে সুযোগ করে দিয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে আসলে যেটা ভাই অলরেডি বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দল তারা নির্বাচন হতে দিবে না, এই না হলে নির্বাচন হবে না, ওই না হলে নির্বাচন হবে না, এরকম বক্তব্য যেমন তারা দিয়েছেন, তেমনি তফসিল ঘোষণার পরেই আমরা দেখলাম যে একটার পর একটা ঘটনা ঘটছে। হাদি হত্যা, বিভিন্ন মিডিয়া হাউসে আগুন, এরপরেও বিএনপির একজন হত্যা, জামাতের একজন হত্যা। হ্যাঁ, তো এই যে পরিস্থিতিগুলো ঢাকা শহরের মধ্যে বা রাজধানীতে আমরা হয়তো এখন পর্যন্ত যে এই পরিবেশটা দেখছি সেটা যে সব জায়গায় বিরাজ করছে তা না। ঢাকার মধ্যেও আমরা দেখছি যে কোথাও কোথাও অনেক রকম হয়রানি সহিংসতার ঘটনা ঘটছে। ফলে আমাদের মধ্যে সেই সংখ্যাটা কাজ করছে। জি, সময় একেবারে শেষ পর্যায়ে। তো ভাই রাসেল ভাই একটু বলেন, তারেক রহমান সাহেব বলেছেন যে যারা বিভ্রান্ত তৈরি করছে তারা গুপ্ত, তারা হচ্ছে শেখ হাসিনা বা স্বৈরাচার আমলের সে সরকারের সঙ্গে যোগসাজশ করে এপিটোপিট আর কি এই ধরনের কথাগুলি বলছে, মুদ্রার এপিটোপিট। জামাতের আমিরও কিন্তু বলেছেন যে যদি তাকে বলা হয় তিনি গুপ্ত, তিনি 3 বছর কারাগারে ছিলেন, কারাগারে গুপ্ত ছিলেন, আমির এই কথা বলেছেন। তিনি কেন গায়ে মাখলেন বিষয়টি, এবং গুপ্ত আসলে কারা, কেন এপিটোপিটের প্রশ্নটা আসছে? দেখেন, গুপ্ত জিনিসটা বলে গত 17-18 বছরে যারা নির্যাতিত নিপীড়িত জামাতের আমির কেন তিনি গায়ে মাখলেন? না, এটা তো সরাসরি জামাতকে ইন্ডিকেট করেছেন। এর আগে তো উনি সরাসরি বলেছেন, এখন উনি সরাসরি থেকে এখন একটু আসেন, নাম নেন না। কিন্তু প্রথমে যখন তফসিল প্রথম প্রচারণার প্রথম দিনই কিন্তু নাম নিয়ে বলেছেন, এরপরে উনি এখন আর নাম নেন না। উনি সরাসরি এখানে জামাতকে
বলেছেন। দেখেন, গুপ্ত যদি থাকতো তাহলে প্রথম সারির 11 জনকে জীবন দিতে হতো না জামাতের। গুপ্ত যদি থাকতো শিবিরের নামে, সময় একেবারে শেষ শিবিরের পর্যায়ে। নামে শুধু পরিচয় দিলে হত্যা করা বৈধ ছিল বাংলাদেশে, তাহলে সেটা হইতো না। জামাতের আমির এর বিপরীতে বলেছে যে আমরা তো হচ্ছে এখানে রাজনীতি না করব, আমরা এই মুসলেকা দিকে যাইনি। মীর কাসেম আলী জামাতের, যাকে ফাঁসি দেওয়া হয়েছে, জি। তিনি মামলা মাথায় রেখে বিদেশ থেকে দেশে আসছেন। জি, তো বুঝতে ধন্যবাদ হবে আপনাদের তিনজনকে।